মার্কিন ইসরায়েলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হামলায় খামেনির মেয়ে, জামাতা, নাতি ও পুত্রবধূ মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। খামেনির নিজ কার্যালয়ে তিনি নিহত হন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী অভিযানের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দেশটির রেভলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এমনকি হামলা চালানো হয়েছে তেল আবিবেও। বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার পর পাল্টা জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিবে একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। জরুরি সেবার তথ্য অনুযায়ী অন্তত একজন নারী নিহত এবং 120 জন আহত হয়েছেন। এদিকে ইরান সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করেও মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। অন্যদিকে ইরান নিরস্ত্র না হলে প্রয়োজনে আরও বড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। সরকারি বার্তা সংস্থা ইরনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দীর্ঘ 37 বছর শাসন করা এক নেতাকে হারালেন ইরান। কাল তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। ফেব্রুয়ারির শেষ রাত, হঠাৎ করেই কেঁপে ওঠে তেহরান। একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। ভোর হতেই আসে আরও ভয়াবহ খবর। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানীর উত্তর পূর্ব আকাশ লাল হয়ে ওঠে বিস্ফোরণের আগুনে। মানুষের চোখে আতঙ্ক, কানে ভেসে আসে সাইরেনের শব্দ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মার্কিন ইসরায়েলি যৌথ হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই হামলাতেই প্রাণ হারান দেশের সর্বোচ্চ নেতা। 1939 সালে মাসাদে জন্ম নেয়া আলী খামেনি দীর্ঘ 37 বছর ধরে শাসন করেছেন দেশ। 1962 সালে খামেনি আন্দোলনে যোগ দিয়ে শুরু করে তার রাজনৈতিক যাত্রা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি হয়ে ওঠেন রাষ্ট্রের কেন্দ্রীয় শক্তি। 1989 সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের রাজনীতি, সামরিক বাহিনী, পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান নেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান ছিল বরাবরই স্পষ্ট। খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। শোকের কালো ছায়ায় ঢেকে গেছে তেহরান। এক অধ্যায়ের অবসান আর অনিশ্চয়তার পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। তামান্না সাদিকা, মাই টিভি। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে শনিবার স্থগিত হওয়া 2টি ফ্লাইটে ছাড়ার সময় জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে বলা হয়, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইটটি আজ বিকেল 4টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। অন্যদিকে শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটি আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। এদিকে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে নির্ধারিত সময় US বাংলার ফ্লাইটে ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ইরান ইসরায়েল যুদ্ধের জেরে নিরাপত্তার ঝুঁকির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা। ফ্লাইট বাতিলে বিমানবন্দরে আটকে পড়া প্রায় 850 যাত্রীকে রাত্রি যাপনের ব্যবস্থা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ভোগান্তির অন্ত নেই মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, আজকের জন্য 7টি আগমনী ও 3টি বহির্গমন ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-147 ঢাকা চট্টগ্রাম দুবাই এবং BG-151 ঢাকা চট্টগ্রাম শারজা রোড। এছাড়া US বাংলা এয়ারলাইন্সের ঢাকা চট্টগ্রাম দোহা ফ্লাইটও বাতিল করা হয়েছে। আগমনী ফ্লাইটের মধ্যে রয়েছে এয়ার আরাবিয়া এর G9520 শারজা চট্টগ্রাম, US বাংলার BS-3
44 দুবাই চট্টগ্রাম এবং সালাম এয়ারের OV403 মাস্কাট চট্টগ্রাম ফ্লাইট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধাবস্থার প্রেক্ষিতে ইরান সহ মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জরুরি প্রয়োজনে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাজধানীতে 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টারা এসব কথা জানান। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। নিয়মিত অফিস করতে সকাল 9:15টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ফলে প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত হচ্ছে যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক, এই সমস্যা ডিপ্লোমাসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ এখন জিওপলিটিক্যালি, এবং আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিটির সাথে আলাপ করছি যে দেশগুলো আছে যেখানে কাজে যাচ্ছে আমাদের লোকজন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। সাক্ষাৎ শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে যে আর্থকোয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লাখ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি, এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিব। দুপুর 3:30টায় অফিস সময় শেষ হলেও বিকেল 4:15টায় সচিবালয় থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি জানান, সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের উচ্চ পর্যায়ে। আগের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলেও জানান সালাউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, খুব শীঘ্রই জনবল নিয়োগ দেওয়া হবে ফায়ার সার্ভিসে। কিছু শূন্য পদ আছে যেগুলো ফায়ার ফাইটার এবং গাড়ি চালক আর অন্যান্য কিছু পদ আছে, এগুলো সহ এগুলো হয়তো আরো কয়েকশো জনবল নিয়োগ হবে, প্রায় 250-র মতো। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের 13 দিনেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না, এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। দেশের আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের যে আগের নির্দেশনা অনুসারে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। এর আগে মন্ত্রণালয়ে তার সাথে ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মার সৌজন্য সাক্ষাৎকালে সীমান্ত হত্যা বন্ধ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঈদের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। ইসি মাসুদ বলেন, শীঘ্রই সিটি নির্বাচন হবে বলে আশা করছে কমিশন। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ হলে 250 শয্যার হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে। সকাল 9টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, হাসপাতালের সিভিল সার্জন সহ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে যে সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুযায়ী সীমিত সম্পদ দিয়ে কাজ করা হয়। যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত আছেন সেই বিষয়টিও দেখা হচ্ছে। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই এলাকার মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। আমি সুপারকে বলেছি যে তার যা যা প্রয়োজন উনি যদি আমাদের জানান তাহলে আমরা সেই বিষয়ে আমরা সরকারের তরফ থেকে ব্যবস্থা নিতে পারবো। ডিসি সাহেব জানিয়েছেন তিনি একটা লিফটের ব্যবস্থা করে দেবেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি অনুরোধ করব আমার এখানকার যিনি সিভিল সার্জন আছে তাকে অনুরোধ করবো স্বাস্থ্য ব্যবস্থাটা ঠাকুরগাঁও জেলাতে যেন আপনার ভালো হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেই অনুযায়ী নিজেদের সীমিত সম্পদ দিয়ে যেন আমরা কাজ করতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালে তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গনি টিটু। জেরা শুরুর আগে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানান। এ সময় জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, পূর্ববর্তী শুনানিতে কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য আদালতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে প্রত্যাশা করেন তিনি। পরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার বলেন, সব পক্ষ সমান সুযোগ সুবিধা পাবেন, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। যারা এই সমস্ত নির্বাচনের স্ব আসনে এ ধরনের কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, অনেক জায়গায় অধিকাংশ জায়গায় দেখা গেছে যে এজেন্টের কোনো স্বাক্ষর নেই, তারপরে ফলাফল ঘোষণা করা হয়েছে কিংবা কেন্দ্রে এক ধরনের ফলাফল দেওয়া হয়েছে, সেটা যখন একীভূত করা হয়েছে তখন ফলাফলটা পরিবর্তন হয়েছে। আমাদের কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যোদ্ঘাটনের দাবি করেছে পল্টন মডেল থানা। এই ঘটনায় শাহিন আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। শুক্রবার রাতে পল্টন এলাকা থেকে একটি পা, সকালে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন এলাকা থেকে দুটি হাত এবং দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আরেকটি পা উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনকে শনাক্ত করে মতিঝিল থেকে গ্রেফতার করে পুলিশ। আমরা যে তথ্য যেগুলো আমরা সংগ্রহ করি তার ভিত্তিতে আমরা একজন সদস্যকে হেফাজতে নিই। তিনি তারই রুমমেট, অর্থাৎ নিহত ওবায়দুল্লাহ রুমমেট, তার নাম শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। তার দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পরে আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকা থেকেও মরদেহের অংশ উদ্ধার করা হয়। যে ঘটনাস্থল, প্রকৃত ঘটনাস্থলটা আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই এবং সেটা হচ্ছে কমলাপুরের জসিমউদ্দিন রোডে এবং পর্যায়ক্রমে মাথা এবং আজকে ভোরে এখন অভিযান অব্যাহত আছে।
সেখান থেকে আমরা আপনার বডির আরও একটি অংশ আমরা উদ্ধার করেছি। ডিএমপি কমিশনার হারুনর রশিদ বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় পুলিশ। গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে অভিযান অব্যাহত রেখেছি। একটি অংশ আমরা ইতিমধ্যে পেয়েছি, আর একটা অংশের সন্ধানে অভিযান অব্যাহত আছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরাসহ 7 জনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার নরসিংদী জেলা জজ আদালত এই আদেশ দেন। আদালতের রিমান্ড শুনানির সময় আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। মামলার তদন্ত কর্মকর্তা ও মাধবদী থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ ওমর কায়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে আসামিদের প্রত্যেকের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এবার স্বাধীনতার মাস মার্চ প্রসঙ্গ। শুরু হলো মহান স্বাধীনতার মাস মার্চ, যা মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। অধিকার হারানো বাঙালি লড়াই করে আপন অস্তিত্ব রক্ষার জন্য। স্বাধীনতার ঘোষণা দীর্ঘ বঞ্চনার সামনে খুলে দেয় সশস্ত্র সংগ্রামের পথ। ৭১-এর মার্চে সর্বস্তরের জনগণ জীবন তুচ্ছ করে নামে যুদ্ধে। বঞ্চনার মুখে রুখে দাঁড়ানো অসীম সাহসী সন্তানেরা চূড়ান্ত যুদ্ধে নামে ৭১-এর মার্চে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। পহেলা মার্চ শুরু হলো বাঙালির গৌরব, ত্যাগ আর আত্মমর্যাদার মাস মার্চ। ১৯৭১ সালের এই মার্চেই বাঙালি জাতি চূড়ান্তভাবে এগিয়ে যায় মুক্তির সংগ্রামের পথে। অধিকার হারানো বাঙালি লড়াই শুরু করে আপন অস্তিত্ব রক্ষার জন্য। ১৯৭১ সালের পহেলা মার্চ পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান জাতীয় পরিষদে অধিবেশন স্থগিত ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান। রাজপথে নেমে আসে লাখো মানুষ। ২৫ মার্চের কাল রাতে শুরু হয় পাকিস্তানি বাহিনীর নির্মম অভিযান। ঢাকার আকাশে জ্বলে ওঠে আগুন, নিরস্ত্র মানুষের উপর নেমে আসে গণহত্যা। আর ২৬শে মার্চের প্রথম প্রহরে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন স্বাধীনতার। শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। লাখো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। মার্চ শুধু একটি মাস নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, সাহসের প্রতীক। আজ স্বাধীনতার মাসের প্রথম দিনে নতুন করে শপথ, গণতন্ত্র, ন্যায় আর মানবিক বাংলাদেশ গড়ার। মার্চ আমাদের প্রেরণা, মার্চ আমাদের অহংকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গত ২৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রামপুরায় উলন এলাকায় ৬ বছরের শিশু তাহিদি তাসনিমকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষুব্ধ মানুষ থানা ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তাসনিমের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে রোববার দুপুরে তাদের বাসায় যান বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কায়ুম। এ সময় তিনি পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি উপযুক্ত তদন্তপূর্বক দ্রুত বিচার নিশ্চিতে পাশে থাকার অঙ্গীকার করেন। এরকম নির্মমভাবে এরকম একটা নিষ্পাপ সন্তানকে এইভাবে তার ঘটনা ঘটিয়েছে এবং প্রশাসনের লোকের যে নেগলিজেন্সি আমরা শুনলাম, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ প্রশাসনের লোকদের কাছে আমরা একটা ন্যায় বিচার প্রত্যাশা করি। তা তাদেরকে আমরা এটাই আশ্বস্ত করতে চাই যে তার সন্তান আমাদের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। সে যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সবগুলি তদন্তের ব্যাপারে দ্রুত পুলিশকে এখানে কাজ করতে হবে। আবারও ইরান প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই আগ্রাসনের জেরে প্রতিশোধে উন্মত্ত ইরান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলির বিভিন্ন ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। সব মিলিয়ে অস্থির মধ্যপ্রাচ্য। চলমান এই যুদ্ধ ও উত্তেজনার জেরে আন্তর্জাতিক পর্যায়েও পড়ছে নানান প্রভাব। এই উত্তেজনার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে কি কি প্রভাব ফেলতে পারে, এই নিয়ে থাকছে বিস্তারিত সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে।
শনিবার ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি সহ অন্তত ৩০ জন শীর্ষ কর্মকর্তা। নিহত হয় প্রায় ১৫০ স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষও। পাল্টা জবাবে ইরান আশেপাশের প্রায় সব দেশেই চালিয়েছে হামলা। বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী, যে প্রণালী জ্বালানি তেল পরিবহনের জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই যুদ্ধ শুরু হওয়ার পর এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশে অর্থনীতি ও জনজীবন বহুমুখী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই যুদ্ধের ফলে দেশ আমদানি রপ্তানি ও ব্যাংকিং খাত হুমকির মুখে পড়বে। আমরা উন্নত দেশগুলোর উপর নির্ভরশীল, আমরা একটা আমদানি নির্ভর একটা দেশ। আমাদের প্রচুর পরিমাণ কাঁচামাল আমদানি করতে হয় আমাদেরকে। এখন এই আমদানি ক্ষেত্রে আমাদের ব্যয় বেড়ে যাবে, কারণ এই বাধা বিঘ্নের জন্য জাহাজ বহু জায়গায় ঘুরে আসবে এবং তার জন্য জাহাজ ভাড়া বেড়ে যাবে। কাজে তখন ওদের আমদানি খরচটা বেড়ে যাবে। আমদানি খরচ বেড়ে গেলে পণ্য যখন উৎপাদন হবে তার প্রোডাকশন খরচ বেড়ে যাবে। প্রোডাকশন খরচ বেড়ে গেলে মুক্তা পর্যায়ে দামটা বেড়ে যাবে। এই জন্য সাধারণ জনগণ দারুণভাবে সাফার করবে। মুসলিম প্রধান রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে এই যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক সমঝোতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে পারে বলে মত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। যে আমেরিকায় এখন যেই প্রেসিডেন্ট শাসন করছে, তিনি যে কোন দিকে যায় এবং তার যুদ্ধনীতি গতিবিধি হঠাৎ করে কখন পরিবর্তন হয়, এই পরিস্থিতিতে মুসলিম প্রধান দেশগুলো কোনোভাবেই কিন্তু তারা খুব বেশি তাদের নীতিতে পরিবর্তন আনতে পারবে বলে মনে হয় না। ইসরায়েল, আমেরিকা ও ইরানের এই চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক, শান্তির সুবাতাস বয়ে যাক সবখানে, এমন প্রত্যাশা বিশ্ববাসীর। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।